Hello everyone, this is Aiza Firdousi. Welcome back to our channel Know with us. আজকে আমি ডিসকাস করব ক্লাস 10 এর সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্সের তিনটা পার্ট আছে। তার ভিতরে যেটা পলিটিক্যাল সায়েন্স পার্ট আছে, পলিটিক্যাল সায়েন্সের যে প্রথম চ্যাপ্টার ইন্ডিয়ান ডেমোক্রেসি, তার বিষয়ে আজকে ডিসকাস করব। এই চ্যাপ্টার শেখার আগে আমরা জানতে লাগবে ডেমোক্রেসি মানে কি, ডেমোক্রেসির আগে আমাদের ইন্ডিয়ায় কীরকম রাজত্ব চলতেন, আর বর্তমান ডেমোক্রেসি পরিস্থিতি কি এটা আমরা জানতে লাগবে। ডেমোক্রেসির আগে আমাদের ইন্ডিয়া ছিল মনার্কি। মুঘল এম্পায়াররা এখানে রাজত্ব করতেন। তার কিছুদিন পরে মুঘল এম্পায়ারকে হারাইয়া ব্রিটিশে আমাদের ইন্ডিয়ায় ঢুকে গেছিল। তো ব্রিটিশে ঢুকছিল কবে, কিভাবে ঢুকছিল আর কিভাবে রাজত্ব করতেন তা জানার জন্য আমরা অল্প ইন্ট্রোডাকশন জানতে লাগবে। ডেমোক্রেসি মানে গণতন্ত্র। এই গণতন্ত্র হওয়ার আগে আমাদের ইন্ডিয়ায় মনার্কি ছিল, দ্যাট মিন্স রাজতন্ত্র ছিল। মুঘল সম্রাটরা যখন মনার্কি চালাতেন তখন ব্রিটিশরা 1608 খ্রিস্টাব্দে আমাদের গুজরাট সুরত নামের জায়গায় ওরা আয়ে পৌঁছেছিলেন। আমাদের ইন্ডিয়া খুব রিচ ছিল, তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে ব্রিটিশরা এখানে আয়া বিজনেস করা স্টার্ট করছেন। আর বিজনেসের জন্য ওরা একটা কোম্পানি খুলছেন, যে কোম্পানির নাম ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির থ্রু ওরা ভারতে কতদিন বিজনেস করছেন, তার কিছুদিন পরে 1757-এ রবার্ট ক্লাইভে বেঙ্গলের নবাবের সাথে যুদ্ধ করছেন। আর ওই যুদ্ধটার নামই ছিল প্লাসি। ওই প্লাসি যুদ্ধতে রবার্ট ক্লাইভে বেঙ্গলের নবাবকে হারাইছেন। আর তারপর থেকেই বেঙ্গলের শাসনভার কমপ্লিট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে নিয়ে নিলেন। 1757-এর আগে ব্রিটিশরা এখানে বিজনেস করতেন। 1757-এর পর থেকে 1947 লেখে এখানে ওরা কী করতেন, শাসন করতেন। শাসন ওরা দুই ধরনের করছে। 1757 to 1857 লেখে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা শাসন করা গেছে ইন্ডিয়ায়। আর 1857 থেকে 1947 লেখে ব্রিটিশ গভর্নমেন্টে ডাইরেক্টলি আমাদের ইন্ডিয়ায় শাসন করছেন। তো তারপরে আমাদের 1947-এ ইন্ডিয়ায় কী পাইছে, কমপ্লিট ফ্রিডম পাইছে। আর প্রায় ওরা 200 বছর এখানে রাজত্ব করছেন। The attainment of freedom from the British on 15 August 1947 15 আগস্ট যখন থেকে ভারতে কি পার্সেন্ট স্বাধীনতা লাভ করছেন, তখন থেকে ইন্ডিয়া স্টোড অ্যাজ দ্য বিগেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে ইন্ডিয়া দাঁড়াইছেন। ডেমোক্রেটিক শাসনটা হয়েছে মনার্কির অপোজিট। মনার্কি হয়েছে একজন কিং বা একজন কুইনের দ্বারা চলা শাসন, আর ডেমোক্রেটিক হয়েছে রুল বাই দ্য পিপল, মানে মানুষের দ্বারা চলা শাসনকে ডেমোক্রেটিক শাসন বলা যায়। ব্রিটিশ আওয়ার আগে আমাদের ইন্ডিয়ায় মনার্কি শাসন ছিল, কিন্তু মনার্কি শাসনে ইন্ডিয়ান পাবলিক কীরকম অত্যাচার হয়েছে, কীরকম অসুবিধা পাইছে, তার অসুবিধার প্রতি লক্ষ্য রাখি আমাদের ইন্ডিয়ান পাবলিকে মনার্কির অপোজিট যে সরকার ডেমোক্রেটিক সিস্টেমটাকে ওরা কী করছেন, আপনাইছেন। ইন্ডিয়ান পাবলিকে যেহেতু ইন্ডিয়াকে ফ্রিডম দিয়েছেন, তো ইন্ডিয়ান পাবলিকে দেশের অল ইন অল, দ্যাট মিনস হরবে হরবা। আর ইন্ডিয়ান পাবলিকেই যাতে দেশটা চালাইতে পারে ওরকম একটা ব্যবস্থা করিয়া ওরা ডেমোক্রেসি আমাদের সিস্টেমটাকে ওরা এখানে অ্যাপ্লাই করছে। ডেমোক্রেসি শব্দটা গ্রিক ওয়ার্ড ডেমোক্রেটিয়া থেকে আসছেন। ডেমো মিন্স পিপল অ্যান্ড ক্র্যাটাস মিন্স রুল। সো আমরা এখানে এটা বলতে পারি ডেমোক্রেসি মানে রুল বাই দ্য পিপল। সারা বিশ্বে আমাদের ডেমোক্রেসি 2 টাইপসের ডেমোক্রেসি চলে। আমার মানে 2 ধরনের ডেমোক্রেসি সারা বিশ্বে ফলো করেন। কেউ ফলো করেন ডিরেক্ট ডেমোক্রেসি, তো কেউ ফলো করেন ইনডিরেক্ট ডেমোক্রেসি। তো এখানে আমরা দেখব ডিরেক্ট ডেমোক্রেসি কাকে বলা যায়। ডিরেক্ট ডেমোক্রেসি ইজ হোয়ার citizens themselves vote for or against specific proposals or laws. তাহলে ডিরেক্ট ডেমোক্রেসি কাকে বলা যায়? যদি কোনো একটা দেশে তার একটা ল পাস করতে বা প্রপোজাল পাস করতে কি করে, পাবলিককে ডিরেক্টলি ভোট দিতে অধিকার দেন। আর পাবলিকরা ওই লর এগেনস্টে ভোট দিন, না হলে ওই লর ফেভারে ভোট দিন। তাহলে ওই দেশটার ডেমোক্রেসিকে কি বলা যাইবেন, ডিরেক্ট ডেমোক্রেসি বলা যাবেন। কেন বলা যাবেন? ওরা পাবলিকলে ডিরেক্টলি কি করছেন, ভোট দিচ্ছেন একটা ল পাস করার জন্য। যদি একটা ল পাস করার জন্য ভোটটা যদি লর এগেনস্টে হয়ে যায়, তাহলে লটা পাস হয় না। আর যদি লর ফেভারে বেশি ভোট পাওয়া যায়, তাহলে ওই লটা পাস করা যায়। তো যে কোনো একটা ল পাস করার জন্যে পাবলিকরা ডিরেক্টলি ভোট করে, তার জন্য ওই দেশের ডেমোক্রেসিকে কী বলা যায়, ডিরেক্ট ডেমোক্রেসি বলা যায়। এখন আমরা দেখব ইনডিরেক্ট ডেমোক্রেসি। ইনডিরেক্ট ডেমোক্রেসির আরেকটা নাম হয়েছে কি, রিপ্রেজেন্টেটিভ democracy. Indirect democracy is when citizens elect representatives to make laws for them.
ডিরেক্ট ডেমোক্রেসিতে সিটিজেনে কি করে একটা ল পাস করার জন্য কাউকে রিপ্রেজেন্ট করিয়া দিন তা ওই রিপ্রেজেন্ট করা মানুষটাই কি করে ল মেকিং করে বা ল পাস করে। যেরকম অ্যাজ পার এক্সাম্পল আমরা এটা বলতে পারি যে আমাদের ইন্ডিয়ায় কি করা যায়, আমরা তো নিজে ল পাস করতে পারি না মানুষে, তাহলে আমরা কি করি আমাদের ল দেশের ল বানাইতে জন্যে বা চালানোর জন্যে পাস করার জন্যে আমরা কাউকে কি করি রিপ্রেজেন্ট করি। যেরকম আমরা ভোট দিয়ে এমএলএ বানাই, এমপি বানান, আর এমপিরা এমএলএরা কি করে ল মেকিং করে বা ল পাস করে। তো আমরা ডিরেক্টলি ভোট করছি কাকে, এমএলকে এমপিকে, আর এমপিরা এমএলরা কি করে আমাদের এমপিরা সেন্ট্রালে কি বানান গভর্নমেন্ট বানান, সেন্ট্রালে ল পাস করেন, আর এমএলএরা কি করে স্টেটও গভর্নমেন্ট বানান আর স্টেটও ওরা কী করে ল পাস করেন। তাহলে আমরা এমএলকে এমপিকে বানিয়ে দিলাম আর ওরা কি করলেন ল মেকিং করলেন, ল পাস করলেন। সো আমরা কি বলতে পারি যে আমরা ইনডিরেক্টলি আমরা কি করছি আমাদের ল পাস করছি বা আমরা ল মেকিং করছি। তো এখানে এরকম ডেমোক্রেসিকে কি বলা যায়, ইনডিরেক্ট ডেমোক্রেসি বলা যায়। দ্যাট মিনস এটা এখানে বোঝা গেছে যে আমরা ল পাস করার জন্য কাউকে রিপ্রেজেন্ট করি আর রিপ্রেজেন্টেটিভরা কি করে এখানে ল পাস করে। আর ডিরেক্ট ডেমোক্রেসিত কি হয় যে ডিরেক্ট ডেমোক্রেসিত যে কোনো একটা ল পাস করার জন্য পাবলিকরা ডিরেক্ট ভোট করেন, কিন্তু আমরা ইনডিরেক্ট ডেমোক্রেসিত কী করুন যে কোনো একটা ল পাস করার জন্য আমরা রিপ্রেজেন্টেটিভ বানাই আর রিপ্রেজেন্টেটিভরা কী করে ল পাস করেন। তো এটা হচ্ছে আমাদের ডিরেক্ট ডেমোক্রেসি আর ইনডিরেক্ট ডেমোক্রেসি। ইনডিরেক্ট ডেমোক্রেসির আরেকটা নাম কি রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিও বলা যায়। এখন কথা হয়েছে আমাদের ইন্ডিয়ায় যেহেতু আমরা ইন্ডিয়ান ডেমোক্রেসি পড়বো, তো ইন্ডিয়ায় কীরকম ডেমোক্রেসি ফলো করেন, ডিরেক্ট ডেমোক্রেসি ইয়া ইনডিরেক্ট ডেমোক্রেসি। তাহলে তোমরা আমার কথাতেই বুঝতে পারছো যে আমাদের ইন্ডিয়ায় ইনডিরেক্ট ডেমোক্রেসি ফলো করেন। তো ইনডিরেক্ট ডেমোক্রেসি যেটা ওটার নাম কি ছিল রিপ্রেজেন্ট ডেমোক্রেসি। তো এখানে আমরা বুঝতে পারছি ইন্ডিয়ান ডেমোক্রেসি চ্যাপ্টারে আমাদের আগে মনার্কি ছিল, তার ব্রিটিশ যাওয়ার পরে আমাদের ইন্ডিয়ায় ডেমোক্রেসি ফলো করলেন। আর ডেমোক্রেসি টু টাইপসের ডেমোক্রেসি থাকে, যেরকম একটা ডিরেক্ট ডেমোক্রেসি আর একটা ইনডিরেক্ট ডেমোক্রেসি। তো আমাদের ইন্ডিয়ায় ইনডিরেক্ট ডেমোক্রেসি ফলো করেন। তো এখন আমরা পড়ব বাকি একটা ইম্পর্ট্যান্ট বিষয় যেটা হয়েছে কনস্টিটিউশন, বাংলাতে এটা হয়েছে সংবিধান। প্রথম আমরা দেখি নেই হোয়াট ইজ কনস্টিটিউশন। A constitution is primarily a set of rules and principles specifying how a country should be governed, how power is distributed and controlled, and what rights citizens possess. It is usually written down and contained within a single document. কনস্টিটিউশন যদি আমরা সিম্পলি বুঝতে চাই তাহলে কনস্টিটিউশন হয়েছে কিছু রুলের সমষ্টি, যেগুলো রুল দিয়ে আমাদের দেশটা ভালোভাবে চালানো হয়। ওই রুলগুলো কিছু দেশে লেখে আর কিছু দেশে লেখে না। তো যদি কিছু দেশে লেখে ওকে রিটেন ডকুমেন্ট বলা যায়, আর যদি লেখেন না তো আনরিটেন ডকুমেন্ট বলা যায়। তো আমাদের ইন্ডিয়ায় কীরকম কনস্টিটিউশন চালান, রিটেন কনস্টিটিউশন চালান। তো এখানে একটা এক্সাম্পল লইতে পারো তোমরা যে কোনো একটা কাজ করতে আমাদের কী লাগে, কিছু রুল লাগে। তো সেরকমই একটা দেশ চালাইতে হলেও আমাদের কী লাগে, সেরকম কিছু রুলের প্রয়োজন হয়। ওই রুলগুলাকে একসাথে কী বলা যায়, কনস্টিটিউশন বলা যায়। A constitution is very essential for an independent and democratic country because the constitution and democracy both are complementary. That's why the process of making a constitution had begun before independence. একটা ডেমোক্রেটিক কান্ট্রির জন্য কনস্টিটিউশন খুবই দরকারি। তো একটা ডেমোক্রেটিক আর ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি চলতে হলে আমাদের কনস্টিটিউশন লাগে। তো কনস্টিটিউশন ছাড়া আমরা কি করতে পারি না, একটা ডেমোক্রেটিক কান্ট্রি কোনোদিনও চালাইতে পারি না। এখানে একটা কোয়েশ্চেন আছে যে আমাদের ভারতে কি স্বাধীনতা পাওয়ার পরে কনস্টিটিউশন আরম্ভ করছেন? না, আমাদের ভারতে স্বাধীনতার আগে থেকে আমাদের ভারতের একটা কনস্টিটিউশন বানানোর যা-জোগাড় ওরা করতেছিলেন। ইটস ভ্যারি শকিং যে ব্রিটিশরাই আমাদের কনস্টিটিউশন বানানোর জন্য ওরাই হেল্প করছেন। কিভাবে করছেন এখন আমরা ব্রিটিশের শাসনভার ম্যাক্সিমাম ধনী শ্রেণীর হাতেই থাকতেন আর শ্রমিক শ্রেণীরা শাসন করার অধিকার থেকে বঞ্চিত থাকতেন। তখনই শ্রমিক শ্রেণীরা বিভিন্ন রেভলিউশনের থ্রুতে ওরা নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন। 1945-তে ইংল্যান্ডের ইলেকশনে শ্রমিক শ্রেণীও দাঁড়ালেন, দ্যাট মিনস লেবার পার্টিও দাঁড়ালেন, আর লেবার পার্টি জিকিয়েও গেলেন। তখন লেবার পার্টি ইন্ডিয়াকে ইন্ডিপেন্ডেন্স দেওয়ার ডিক্লারেশন করলেন, আর ইন্ডিপেন্ডেন্স দেওয়ার জন্যই লেবার পার্টিরা ইন্ডিয়ায় ক্যাবিনেট মিশন পাঠাইলেন 1946 মার্চ মাসে।
এখানে একটা কোয়েশ্চেন হয় যে ক্যাবিনেট মিশন ভারতে কবে আসলেন। ক্যাবিনেট মিশন ভারতে 1946 মার্চ মাসে আসলেন। তো এখন কোয়েশ্চেন হয়েছে ক্যাবিনেট মিশন কেন আসলেন ভারতে। ক্যাবিনেট মিশন আসলেন কেন? To create a congenial environment and to make necessary preparation for framing a new constitution for India. ইন্ডিয়ার জন্য একটা নতুন কনস্টিটিউশন বানাইতে আর তার জন্য একটা বাধাহীন পরিবেশ সৃষ্টি করতে ক্যাবিনেট মিশন ভারতে আসছিলেন। এখন কোয়েশ্চেন হয়েছে ক্যাবিনেট মিশন মানে কি। এখন যদি উত্তরটা দিতে চাই তাহলে কি হবে, এ ইউনিট অফ 3 ক্যাবিনেট মিনিস্টার্স অফ ইংল্যান্ড, মানে ইংল্যান্ডের 3জন ক্যাবিনেট মিনিস্টার্সকে একলগে কি বলে, ক্যাবিনেট মিশন বলে। মিশন কেন বলে, যে হ্যাঁ ক্যাবিনেট মিনিস্টার্সরা একটা মিশন নিয়ে আসছেন। কি মিশন? যে আমাদের ইন্ডিয়া কি করবে, একটা নতুন কনস্টিটিউশন বানাবে, এই মিশন নিয়ে আসছেন। তার জন্য ওই মিনিস্টার্সরা, ক্যাবিনেট মিনিস্টার্সরা, ওই জন্য কী বলা যায়, ক্যাবিনেট মিশন বলা যায়। ক্যাবিনেট মিশন ভারতে কত সনে আইছিল? 1946 মার্চ মাসে। বারে বারে কোয়েশনটা আনসারটা বলা গেছে, তোমরা যাতে মনে রাখতে পারো। এখন ওই ক্যাবিনেট মিশনে কে মেম্বার ছিল? ক্যাবিনেট মিশনে মাত্র 3জন মেম্বার ছিল। এক নম্বর কি, লর্ড প্যান্থিং লরেন্স, স্যার স্টেফোর্ড ক্রিপস অ্যান্ড এভি আলেকজান্ডার। ইন্ডিয়ার কনস্টিটিউশন ফ্রেমিং করতে ক্যাবিনেট মিশনে কীভাবে সহায় করছেন এখন আমরা দেখব। ক্যাবিনেট মিশনে আয়া ফার্স্ট কী করছেন, আমাদের ইন্ডিয়া একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি বহাইছেন। দ্যাট মিন্স কি, সংবিধান বানানোর জন্য যেগুলা মিটিং বহানো যায় ওদেরকে কি বলা যায়, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলা যায়। আর ওই ফার্স্ট মিটিংটা হয়েছিল 1946 9 ডিসেম্বর। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট মিটিং কবে হয়েছিল? 1946 9 ডিসেম্বর উইথ দ্য হেল্প অফ ক্যাবিনেট মিশন। আর ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিল? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। আর পার্মানেন্ট প্রেসিডেন্ট কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর আমাদের টোটাল মিটিং কয়টা হয়েছিল কনস্টিটিউশন বানানোর জন্য কমপ্লিট? টোটাল মিটিং 11টা মিটিং হয়েছিল। এখানে একটা কোয়েশ্চেন খুব বেশি ইম্পর্টেন্ট, ওটা হয়েছে কি, ফার্স্ট কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রেসিডেন্টকে ডক্টর সচ্চিদানন্দ সিনহা। হ্যাঁ, কনস্টিটিউশন বানানোর জন্য মিটিং তো হয়ে গেল, এখন কনস্টিটিউশন বানাইবে কে? এখন কনস্টিটিউশন বানানোর জন্যে একটা কমিটি গঠন করছেন। ওই কমিটিকে কী বলা যায়? ড্রাফটিং কমিটি। আর ওই ড্রাফটিং কমিটিতে 7 মেম্বার ছিল। ড্রাফটিং কমিটিটা বানানো হয়েছিল 1947 29 আগস্ট। আর 1949 26 নভেম্বরে আমাদের ইন্ডিয়ার কনস্টিটিউশন কমপ্লিট হয়ে গেছিল। আর ড্রাফটিং কমিটিরা আমাদের পার্মানেন্ট প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদকে এটা হ্যান্ড ওভার করছিল। আর ডক্টর রাজেন্দ্র প্রসাদে ওই দিনই কী করছিল, এটা স্ক্রুটিনি করিয়া অবজার্ভ করিয়া সিগনেচার করে দিছিল। আর ওই দিন থেকেই ইন্ডিয়া কি পাইছিল, একটা নতুন কনস্টিটিউশন পাইছিল। তার জন্য কি বলা যায়, ইন্ডিয়া একটা নতুন কনস্টিটিউশন অ্যাডপ্ট করছিল, ইনেক্ট করছিল। আর গিফট আওয়ারসেলফ দ্য কনস্টিটিউশনটা আমাদের ইন্ডিয়ান পিপলকে এই কনস্টিটিউশনটা কমপ্লিটলি বানায়া দেওয়া হয়েছিল। যদি বলা যায় আমাদের ইন্ডিয়া কনস্টিটিউশনটা কবে অ্যাডাপ্ট করা হয়েছিল, তাহলে আমাদের আনসার হবে 1914 26 নভেম্বর। এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন বানাইতে কত সময় লাগছিল? অ্যাবাউট 3 ইয়ার্স, প্রায় 3 বছর লাগছিল। যদি আমরা এক্সাক্ট বলতে যাই তাহলে কতদিন লাগছিল? 2 years 11 months 18 days লাগছিল ফর মেকিং এ কনস্টিটিউশন। যদিও 1949 26 নভেম্বরে আমাদের ইন্ডিয়ায় একটা কনস্টিটিউশন পাইছিল, কিন্তু ওই দিন কী করা হয়েছিল না, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন কী করা হয়েছিল না, এক্সিকিউট করা হয়েছিল না। তে কবে এক্সিকিউট করা হয়েছিল? এক্সিকিউট করা হয়েছিল 1950 26 জানুয়ারি। এক্সিকিউট মানে কী করা বোঝাইছে, 1950 26 জানুয়ারি থেকে আমাদের ইন্ডিয়ার মানুষের উপরে ওটা কী করা হয়েছে, কনস্টিটিউশনটা অ্যাপ্লাই করা হয়েছে। তো 1949 26 নভেম্বরে এটা কমপ্লিট বানানো হয়েছিল। 1950 26 জানুয়ারিতে এটা কী করা হয়েছিল, পাবলিকের উপরে অ্যাপ্লাই করা হয়েছিল। এখানে কি লেখা আছে, নিউ কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স অন দ্য পিপল অফ ইন্ডিয়া। কত সনি? 1950 26 জানুয়ারি। ওকে, কেম ইনটু ফোর্স লেটলি বিকজ অফ মেনি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড আদার প্রবলেমস। এখানে একটা কোয়েশ্চেন তোমাদের মনে আইতে পারে যে 1949 কমপ্লিট হয়েছিল, 1950-তে কেন ওটা কেম ইনটু ফোর্স বা এক্সিকিউট করা হয়েছিল? কারণ এখানে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম ছিল। এখন আরেকটা কোয়েশ্চেন তোমাদের মনে আসতে পারে, 1947 15 আগস্টে আমাদের ভারতে কী পাইছিল, স্বাধীনতা পাইছিল। তো 1950 26 জানুয়ারিতে আমাদের কনস্টিটিউশন বানানো কমপ্লিট মানে এক্সিকিউট করা হয়েছে। তাহলে 1947 to 1950 এই সময়খিনিতে আমাদের ভারতে কোন নিয়মের মাঝে চলতেন, তার রুল কী ছিল?
যেহেতু ভারতে নতুন করে ডেমোক্রেসি ফর্ম করছে, মানে আর কেউ নাই, কোনো রাজাও ছিল না, তাহলে কি নিয়মে ভারত চলতেন? কি নিয়মে ভারত চলতেন? যে বিটুইন দ্য পিরিয়ড ইন্ডিয়া ওয়াজ গভর্নড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিজন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। যখন আমার ভারতে ব্রিটিশ ছিল তখন ব্রিটিশরা 1935 নামের একটা ইন্ডিয়ান অ্যাক্ট দিয়ে ওরা ভারতটা চালাইতেন। মানে একটা ব্রিটিশই বানাইছে, কিন্তু অ্যাপ্লাই করছে কোন জায়গায়? ইন্ডিয়া। তার জন্য কী বলা যায়? ইন্ডিয়া অ্যাক্ট 1935 বলা যায়। তো ওই ইন্ডিয়া অ্যাক্টের থ্রুই কী করছে, যখন আমাদের ইন্ডিয়া যখন নতুন কী করছেন ফ্রিডম পাইছেন, তখন কোনো কনস্টিটিউশন ছিল না বা কোনো রাজাও ছিল না, তখন কী করছেন, এই যে ব্রিটিশে বানাই দেওয়া যেটা 1935 অ্যাক্ট ছিল, ওই অ্যাক্টের দ্বারা আমার ভারতটা কী করতেন? চলাইতেন। হ্যাঁ, জানতে ইচ্ছা গেছে না যে আমাদের ড্রাফটিং কমিটির 7জন মেম্বার ছিল, 7জন মেম্বার কে ছিল আমরা এখন দেখব। ড্রাফটিং কমিটি মেম্বার্স: 1 নম্বর ডক্টর বি.আর. আম্বেদকর, যাকে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান বলা যায়। আর তারপরে 2 নম্বর হয়েছে এন গোপালাস্বামী আয়েঙ্গার। 3 নম্বর আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার। 4 কে.এম. মুন্সি। 5 সৈয়দ মুহাম্মদ শাহদুল্লাহ। আর 6 এন মাধবা রাও। 7 ডিপি খায়তান। ইন্ডিয়ান ডেমোক্রেসি জাস্ট একটা পার্ট দিছি, বাকি আছে, এটা দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজকে এখানেই, ধন্যবাদ।